নমস্তে ফ্রেন্ডস। বেলডাঙ্গা বারবার উত্তপ্ত হয়ে উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বারংবার শুরু হয়ে যাচ্ছে মব ভায়োলেন্স। দুদিন আগে জি 24 ঘন্টা সাংবাদিক সোমা মাইতির ওপর আক্রমণ শানায় বেলডাঙ্গার হিংসাত্মক জনগণ। অতঃপর একই ঘটনার পুনরাবৃত্তি হয় এবিপি আনন্দের সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ এবং উজ্জ্বল ঘোষের ওপর। আমাদের বেলডাঙ্গায় যে বারবার গণহিংসায় উত্তপ্ত হয়ে উঠছে বেলডাঙ্গা, সেটা কেন হচ্ছে সেই প্রশ্নের উত্তর খোঁজা আমাদের প্রয়োজন। আমরা এটা বুঝতে পেরেছি, মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেও আমরা এটা আন্দাজ করতে পেরেছি যে এই হিংসাটাকে তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন যে আমি সাপোর্ট করছি না, ঘটনাটা আমি করাইনি। সেই কথাটা অনেকটা ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতন শুনিয়েছে। ফলে এটা মনেই হয়েছে যে এই হিংসার ঘটনাটা তৈরি করা হিংসার ঘটনা। কিন্তু আসল প্রশ্ন হলো, কোনো ঘটনা যদি তৈরি করাও হয় তাহলে তার পেছনে একটা চালিকা শক্তি থাকে, একটা মূল কারণ থাকে। সেই মূল কারণটা কি? কেন মুর্শিদাবাদ বারংবার উত্তপ্ত হয়ে উঠছে? সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আসুন আমরা এবিপি আনন্দের সাংবাদিকদেরকে যখন আক্রমণ করা হচ্ছে তখন সেই ভিডিওটা আমরা একটুখানি দেখে নিই। তাতে এমন কতগুলো কথা আছে যেগুলো কিন্তু প্রণিধানযোগ্য। আসুন আমরা একটু শুনে নিই। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ফের আক্রান্ত সংবাদ মাধ্যম। এবার বেলডাঙ্গায় আক্রান্ত হলো এবিপি আনন্দ। এবিপি আনন্দর সাংবাদিক পার্থপ্রতিম ঘোষকে মারধর করা হয়েছে। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা মারধর করেছেন। শুধুমাত্র পার্থকে নয়, এবিপি আনন্দর চিত্র সাংবাদিক উজ্জ্বল ঘোষকেও মারধর করা হয়েছে। গতকাল আপনারা জানেন যে বেলডাঙ্গায় খবর করতে গিয়ে আক্রান্ত হয় জি 24 ঘন্টার সাংবাদিক, এবং তারপরে 24 ঘন্টাও কাটলো না, এবার ওই বেলডাঙ্গাতে এবিপি আনন্দর সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে মারধর করা হয়েছে। সেই সময় ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। দেখাতে এসেছিলাম আমরা, একেবারে হাতে ইট দিয়ে। আপনি যান দাদা, না আমি বলছি এখানে একজন দুজন পুলিশ কর্মী এসছেন। কেন মারছে আমাদের, কেন মারছে বুঝে আপনার সেখানে আমি ঢুকে দিচ্ছি। আমি ঠিক এই ঘটনাটাই এইটুকুই আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, যেখানে এবিপি আনন্দ সাংবাদিকরা বলছেন কেন মারছে, আমাদের কেন মারছে সেটা আমরা বুঝতে পারছি না। অর্থাৎ সাংবাদিকরা বুঝতে পারছেন না যে তাদেরকে কেন মারা হচ্ছে। জি 24 ঘন্টা একটি অত্যন্ত প্রো তৃণমূল চ্যানেল। জি 24 ঘন্টা সম্পূর্ণভাবেই তৃণমূলের দিকটা টেনে রিপোর্ট করে। এমনকি এসআইআর নিয়েও কিন্তু তারা এসআইআরের পূর্ণ বিরোধিতাই করছে। তৃণমূলের সুর মিলিয়েই তারা পূর্ণ বিরোধিতা করছে। কিন্তু তৎসত্ত্বেও জি 24 ঘন্টার মুর্শিদাবাদ রিপোর্টার সোমা মাইতিকে তারা আক্রমণ করেছে। অর্থাৎ তৃণমূলের পক্ষে যে সমস্ত সাংবাদিকরা দাঁড়িয়েছেন, আজকে এবিপি আনন্দও আমরা জানি যে তাঁরাও কিন্তু তৃণমূলের পক্ষ টেনেই রিপোর্টিং করেন। সুতরাং এই যে এবিপি আনন্দের সাংবাদিকের বক্তব্যটা কেন মারছে, আমাদের কেন মারছে, আমরা বুঝতে পারছি না। অর্থাৎ আমাদের অন্যায়টা কোথায়? আমরা তো কখনো তোমাদের বিরোধিতা করিনি, আমরা তো সবসময় তোমাদের পক্ষেই কথা বলেছি। অর্থাৎ গণহিংসায় উন্মত্ত হয় যে জনগণেরা, তাদের পক্ষ টেনেই তো আমরা সবসময় কথা বলি। তাহলে আমাদেরকে মারছ কেন? এই প্রশ্নটাই কিন্তু সাংবাদিকরা তুলছেন, এবং এখানেই এই উত্তরটা আমাদেরকে খুঁজতে হবে। এবং আমার মনে হয় বেঙ্গলের এমন একটা পরিস্থিতি, এমন একটা টার্নিং পয়েন্টে বেঙ্গল দাঁড়িয়ে আছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু বেঙ্গলের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে আমরা যদি একটা অ্যানার্কিয়াল রেজিমকে সাপোর্ট করে থাকি, যদি একটা প্রচণ্ড অরাজক রেজিমকে আমরা সাপোর্ট করে থাকি, যে পেডেস্টাল থেকেই সাপোর্ট করি না কেন, কেউ লয়ার হিসেবে সাপোর্ট করতে পারি, কেউ ডাক্তার হিসেবে সাপোর্ট করতে পারি, কেউ সাংবাদিক হিসেবে সাপোর্ট করতে পারি, কেউ সাধারণ নাগরিক হিসেবে সাপোর্ট করতে পারি, কিন্তু যেই সাপোর্ট করে থাকি না কেন, একটা অরাজকতার
পিনাকল পয়েন্টটা যখন পৌঁছে যায় তখন কিন্তু কেউ স্পেয়ার্ড হয় না। অর্থাৎ যারা ওই মব জায়গাটাকে মব করছে, যে সমস্ত লোকেরা তাদের পক্ষ টেনে রিপোর্ট করতে গেছেন যারা, তারাও কিন্তু স্পেয়ার্ড হননি। আসুরিক শক্তিকে যখনই আপনি প্রশ্রয় দেবেন তখন আসুরিক শক্তির শিকার আপনাকে হতেই হবে। ভূতের ওঝা ভূতের হাতেই মরে, এটাই সবসময় বলা হয়। অর্থাৎ কি না, বেঙ্গলের ভূতেদেরকে যারা পালন করছে, ভূতেদের টার্গেট প্রথম তারা হবে, এটাই খুব স্বাভাবিক। সুতরাং সোমা মাইতি বা উজ্জ্বল ঘোষ বা পার্থপ্রতিম ঘোষের উপর আক্রমণ হওয়ায় আমি কিন্তু একদম অবাক হইনি। এটা তো খুবই স্বাভাবিক, বারবার হয়েছে এটা। ভূতের ওঝা ভূতের হাতেই মরে। এবার আমরা শুনে নিই সাংবাদিক সুমনদের বক্তব্য, এবিপি আনন্দ। কিন্তু সকাল বিকেল দেখতে হচ্ছে মবক্রেসি। ঝাড়খণ্ডে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু সেটা নিয়ে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অগ্নিগর্ভ হয়ে রইল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। আগুন জ্বললো, রক্ত জ্বললো, দেখলেন আপনারা। জাতীয় সড়ক অবরোধ করা হলো, লাইনে বাঁশ ফেলে গায়ের জোরে বন্ধ করা হলো সমস্ত ট্রেন চলাচল। মুখ্যমন্ত্রী আজ বললেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। কি আশ্চর্য! ঝাড়খণ্ড তো তৃণমূলের বন্ধু সরকার সেখানে রাজত্ব করে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আর কংগ্রেসের জোট ক্ষমতায়। 6ই জানুয়ারি বীরভূম যাওয়ার সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নিয়ে ওই চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টার করেই রামপুরহাট গেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক। আজও হেমন্ত সোরেনের সঙ্গে এই নিয়ে ফোনে কথাও বলেছেন। কিন্তু আমার কথা হলো, তৃণমূল সরকারের পুলিশ বাহিনী গোটা দিন চুপ করে বেলডাঙ্গাকে রণক্ষেত্র হতে দিল কেন? কেন এই মবক্রেসির সামনে বারবার নিধিরাম সর্দার হয়ে যায় আমাদের উর্দিধারীরা? অদক্ষতা নাকি ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা? প্রদীপ্ত কি বলে দাদা? এই যে প্রশ্নগুলো, যে কেন পুলিশ চুপ করেছিল, সেই চুপ করে থাকার কারণটা আমরা আন্দাজ করতে পারি। কিন্তু পুলিশের চুপ করে থাকারও কারণটাতে যাওয়ার আগে কতগুলো তথ্য কিন্তু এখানে বলা দরকার। সেটা হলো, সুমনদেও বলছেন যে, সুমনদের বক্তব্যটা আমি শোনালাম এই কারণেই যাতে করে একটা সংবাদ মাধ্যমের বিবরণ আমি শুনিয়ে দিতে পারি যে সংবাদ মাধ্যম কি বলছে, মানে বেলডাঙ্গায় ঠিক কী কী ঘটেছে তার একটা বিবরণ, যাতে সংবাদ মাধ্যমের একটা কনফার্মড সংবাদ মাধ্যমের বিবরণ যাতে শোনাতে পারি। সেই জন্যই আমি সুমনদের বক্তব্যটা শোনালাম যে বেলডাঙ্গায় ঘটনাটা কী কী ঘটছে। জাতীয় সড়ক অবরোধ করা, তো জাতীয় সড়ক অবরোধ করাটা কিন্তু একটা রাষ্ট্রদ্রোহের কাজ, কিন্তু মব সেটা বারবার করছে। আমরা ধুলিয়ান হিংসার সময়ও দেখেছি, ধুলিয়ানেও এই একই রকমভাবে জাতীয় সড়ক অবরোধ করা। মুর্শিদাবাদ কিন্তু বারবার জাতীয় সড়ক অবরোধ করছে এবং এটা একটা রাষ্ট্রদ্রোহমূলক কাজ। আমার মূল প্রতিপাদ্যটা হলো যে কেন এরা এরকম করছে, তার মূলটাতে গিয়ে পৌঁছনো। ঠিক এতটা ক্ষেপে উঠছে কেন, এসআইআর এর আবহে এরা এতটা ক্ষেপে উঠছে কেন, ঠিক প্রিসাইজ কারণটা কি, তার জন্য আমাদেরকে জানতে হবে। আমি একটা উদাহরণ দিতে চাই, একটা কথা বলতে চাই। এটা যারা আমাকে শুনছেন ভিন রাজ্য থেকে যদি শোনেন তাহলে তারা মেলাতে পারবেন আমার কথাটা। সেটা হলো, বেঙ্গলের বাইরের অন্য যে কোনো স্টেটে প্রচুর বাঙালিরা রয়েছেন এবং তারা যখনই প্রয়োজনে কোনো ডকুমেন্ট বানাতে যাচ্ছেন, সাম্প্রতিক অতীতে আমার অতি পরিচিত এক ব্যক্তি, তিনি গিয়েছিলেন পাসপোর্ট তৈরি করতে এবং মহারাষ্ট্রের বাসিন্দা তিনি, এবং মহারাষ্ট্র অথরিটি কিন্তু বেঙ্গলের তৈরি করা আধার বা ভোটার কার্ড এ সমস্ত একেবারেই তারা কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করতে রাজি নয়। বেঙ্গলের ডকুমেন্ট তারা অ্যাকসেপ্টই করছেন না, তারা শুধু চাইছেন স্কুল লিভিং সার্টিফিকেট অথবা মাধ্যমিক, যে 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশনের মাধ্যমিক হোক বা সিবিএসই হোক বা আইসিএসই হোক, সেই 10th স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, পাসিং সার্টিফিকেট, সেটাকে তারা গ্রহণযোগ্য মনে করছেন। তাছাড়া বেঙ্গল থেকে ইস্যু করা অন্য কোনো ডকুমেন্টই এখন আর ভারতের অন্য কোনো রাজ্যে গ্রহণযোগ্য হচ্ছে না।
এখানেই প্রশ্নটা হলো, অন্যদিকে আপনারা যদি পড়েন, যেহেতু আমার এই নিয়ে একটা ভালো একটা অনেকগুলো পোর্টালে প্রকাশিত আমার একটা আর্টিকেল আছে, দ্যাট মুর্শিদাবাদ ইজ দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া, মুর্শিদাবাদ বিং দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া, এরকম টাইটেল আমার একাধিক ন্যাশনাল পোর্টালে ইংরেজিতে লেখা একটা আর্টিকেল আছে। তাতে কিন্তু আমি দেখিয়েছি যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস থেকেও, এমনকি ইউএন সাপোর্টেড অর্গানাইজেশন থেকেও এরকম স্টাডিজ হয়েছে যে মুর্শিদাবাদ হচ্ছে এমন একটা জেলা যেটা ভীষণ লিটারেসি রেট সেখানে ভীষণ বেশি, হাই লিটারেসি রেট, কিন্তু ভেরি হাই চাইল্ড ম্যারেজ অ্যাট দি সেম টাইম। মানে শিক্ষার সঙ্গে যে চাইল্ড ম্যারেজে সরাসরি, মানে অশিক্ষার সঙ্গে যে চাইল্ড ম্যারেজ ডাইরেক্টলি প্রপোর্শনাল নয়, সেটারও একটা ডিসপ্লে কিন্তু মুর্শিদাবাদ করে। মুর্শিদাবাদ ইজ আ ভেরি পিকিউলিয়ার ডিস্ট্রিক্ট, খুব বেশি লিটারেসি রেট, কিন্তু চাইল্ড ম্যারেজও খুব বেশি সেখানে। বর্তমানে অবশ্য নয়, আমি কয়েক বছর আগের স্ট্যাটিস্টিক্সটা এটা বলছি, কিন্তু মুর্শিদাবাদ আগাগোড়াই কিন্তু ইনফিলট্রেটারদের একটা এন্ট্রি পয়েন্ট। মানে ভারতের বাইরে থেকে ইনফিলট্রেটাররা মুর্শিদাবাদ হয়ে ঢোকে একটা বিরাট অংশ, এবং তারপর তারা ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে। মুর্শিদাবাদকে বলা হচ্ছে সাপ্লায়ার অফ মাইগ্রেন্ট লেবার্স অল ওভার ইন্ডিয়া। এবার যখন তারা ঢোকে তখন কিন্তু প্রথমেই কিন্তু তারা বেঙ্গল থেকে বিভিন্ন রকম আইডিজ তৈরি করে। বেঙ্গলের মেশিনারি তাদেরকে ভারতের পরিচয়পত্র তৈরি করে দেয়, বেঙ্গলের মেশিনারি তৈরি করে দেয়, এবং সেই আইডেন্টিটি কার্ড নিয়ে তারা ভারতের অন্যত্র, পশ্চিমবঙ্গের অধিবাসী পরিচয় নিয়ে তারা ভারতবর্ষের অন্যত্র কাজ করতে যায়। এবং বর্তমানে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, দীর্ঘদিন এই পরিস্থিতিটা চলবার ফলে, বিশেষ করে তৃণমূল জমানার 2016 নির্বাচনের পর থেকে বিষয়টা একটা অসম্ভব লেভেলে চলে যাওয়ার পর, মানে একদম অসম্ভব, অসংখ্য বিদেশি বহিরাগত অনুপ্রবেশকারী যখন এদেশে এসে এদেশের পরিচয়পত্র, বেঙ্গল গভর্নমেন্ট যখন একেবারে নিজেদের দায়িত্ব নিয়ে তাদের পরিচয়পত্র তৈরি করে তাদের গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে, তারা ভোটার বেঙ্গলের কিন্তু গোটা ভারতবর্ষে কাজ করছে এবং এখান থেকে রিসোর্সেস ড্রেইন করে নিয়ে যাচ্ছে, নিজেদের জন্য রিসোর্সেস নিচ্ছে এবং অন্য দেশেও পাঠাচ্ছে। এই সমস্ত কাজটা যখন শুরু হয়েছে, এইবার কিন্তু ভারতের অন্য সমস্ত রাজ্যগুলো এককাট্টা হয়ে গেছে। বেঙ্গলের শ্রমিক যদি তারা দেখছে উইথ বেঙ্গল ডকুমেন্টস, সেটা কিন্তু তারা আর অ্যাকসেপ্ট করতে চাইছেন না। এবং এটাই কিন্তু এই মব ভায়োলেন্সের এবং এই মবিংয়ের আসল কারণ, যেটা কিন্তু সাংবাদিকরাও এখনো কেউ খুলে বলছেন না যে এরা আসলে খেপে যাচ্ছে কেন। বেঙ্গলের মাইগ্রেন্ট লেবারদের ওপর অন্যান্য রাজ্যে অত্যাচার হচ্ছে কেন? কারণ আসলে কিন্তু অধিকাংশ মাইগ্রেন্ট লেবারই কিন্তু ঝগড়া ঝামেলায় যাচ্ছে না। যখনই তাদের ডকুমেন্ট দেখে তাদেরকে আর কাজে রাখতে কেউ চাইছে না, তখন তারা অটোমেটিক্যালি বেঙ্গলে ফিরে চলে আসছে। যারা ফিরে আসতে চাইছে না, যারা রেজিস্ট করতে চাইছে, বলছে কেন আমাকে নেবে না, আমি বেঙ্গলের লোক, আমি পশ্চিমবঙ্গে থাকি, আমাকে নেবে না, যখনই তারাও অল্টারকেশনে জড়াতে যাচ্ছেন, তখনই তারা মার খাচ্ছেন অন্য জায়গায়। কারণ বেঙ্গলের ডকুমেন্টওয়ালা কোনো লোককে বলতে আমি বলতে চাইছি একটি বিশেষ কমিউনিটির লোকেদেরকে অ্যাকসেপ্ট করতে বাকি ভারতবর্ষ আর চাইছে না এবং করছে না। এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট কেবলমাত্র মাইগ্রেন্ট লেবারদের স্তরে নয়। আমি তো বললাম, আমার অত্যন্ত পরিচিত এক ব্যক্তি, তিনি পাসপোর্ট বানাতে গিয়েছিলেন, তখন আধার কার্ড বেঙ্গলের তৈরি করা ডকুমেন্ট বা বেঙ্গলের অন্যান্য ডকুমেন্ট তারা অ্যাকসেপ্ট করছে না, কেবলমাত্র স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল, স্কুল লিভিং সার্টিফিকেট বা স্কুল পাসিং সার্টিফিকেট, 10th স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, সেটা অ্যাকসেপ্টেবল, নান আদার দেন দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। সুতরাং এইখানটাতেই এই পরিযায়ী শ্রমিকদের ওপর চাপটা এসে গেছে, কারণ তারা বুঝতে পারছে যে তারা আর করে খেতে পারবে না ভারতবর্ষে। তারা বেঙ্গলের ডকুমেন্ট দিয়ে আর করে খেতে পারবে না, এবং এইখানটাতেই তাদের রাগটা গিয়ে পড়ছে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপরেও। এইবার আমরা শুনে নেব
পশ্চিমবঙ্গ পুলিশের বক্তব্য। যেই পুলিশ ভদ্রলোককে আমরা দেখলাম যে তিনি তার মানে ভাঙা হিন্দি মেশানো বাংলায় কথা বলছেন, মুর্শিদাবাদের এসপি সম্ভবত। তো তার কথাটা এখানেও আমি শোনাবো সাংবাদিক মৌপিয়া নন্দীর হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওটা, কারণ আমি নিজের থেকে কিছু শোনাবো না, আমি শোনাবো সাংবাদিকরা কি বলছেন, তার রেসপেক্টে শোনাবো। আসুন আমরা একটু শুনে নিই যে কি বলা হচ্ছে এখানে, ভদ্রলোক কি বলছেন। একটা ঘটনা, খারাপ ঘটনা ঘটে গেল, বাট উই হ্যাভ লজ এ কেস, উই হ্যাভ অ্যারেস্টেড। তো এই জন্য লাস্ট যে কথা বলবো, যখন মিডিয়া এরকম সিচুয়েশনে এইগুলো যে সিচুয়েশন আছে ওখানে যাচ্ছে, একটু একটু নিজে চিন্তা ভাবনা করে রাখবেন। যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে, একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে, অনেক জায়গা আমরা যে আলাদা স্টেট গুলোতে লোক যখন পুলিশ ডিটেইন করে রাখে, তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছি, লেকিন একটাই সেন্টিমেন্ট আছে, লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে। তো এই যে সেন্টিমেন্ট আছে, যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন, তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে, মানে উই উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা আপনি না বলেন, কি অপোজিট দিকে মানে মানে এখন তো ভিড়ের সেন্টিমেন্ট আছে, মব সেন্টিমেন্ট। এখন আপনি একটা সিঙ্গেল লোকের সঙ্গে আপনি কথা বলছেন না, আপনি পুরো মবের সঙ্গে কথা বলছেন। মবের সব রকম লোক থাকে, তো কোনো আপনার কোনো একটা লুজ স্টেটমেন্ট কিছু বললে হতে পারে সামনে থেকে একটু কোনো লোক ওকে একটু নেগেটিভ ডাইরেকশনে নিয়ে এলেন। তারপর তো মবের তো কোনো মাথা নেই, মবের কোনো ডাইরেকশন নেই, একজন কিছু বললে হাওয়া হাওয়া করে সব চালু হয়ে যাবে। তো এই জন্য আপনাদের আবার একটু প্রথম থেকে শোনাবো। সরি কি মানে কি একটা ঘটনা, খারাপ ঘটনা ঘটে গেল, বাট উই হ্যাভ লজ এ কেস, উই হ্যাভ অ্যারেস্টেড। তো এই জন্য লাস্ট যে কথা বলবো, যখন মিডিয়া এরকম সিচুয়েশনে এইগুলো যে সিচুয়েশন আছে ওখানে যাচ্ছে, একটু একটু নিজে চিন্তা ভাবনা করে রাখবেন। যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে, একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে, অনেক জায়গা আমরা যে আলাদা স্টেট গুলোতে লোক যখন পুলিশ ডিটেইন করে রাখে, তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছি, লেকিন একটাই সেন্টিমেন্ট আছে, লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে। তো এই যে সেন্টিমেন্ট আছে, যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন, তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে, মানে উই উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা আপনি না বলেন। খুব ইন্টারেস্টিং। উকসানিমূলক কথা আপনি না বলেন, যদি একটা সেন্টিমেন্ট আছে, একটা ঘটনা ঘটে গেল, তো স্যার আমার কথা হলো পশ্চিমবঙ্গের এই পুলিশের বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি স্বীকারই করছেন যে প্রচুর জায়গায় এরকম পরিযায়ী শ্রমিকদের আটকানো হচ্ছে এবং ওনারা তাদের সঙ্গে কথা বলে তাদেরকে বের করে নিয়ে আসছেন। তার মানে পশ্চিমবঙ্গ পুলিশের একটা অ্যাডমিটেন্স আছে এই গোটা ঘটনাটার প্রতি। পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু এখনও এই বিষয়টাকে ন্যাশনাল ফোরামে তোলবার কথাই ভাবেনি, যে কেন রিটেইন করছো। পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো কোর্টে কোনো কেস হয়নি যে কেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদেরকে অন্য রাজ্য থেকে, ভদ্রলোক স্বীকার করে ফেললেন। এই যে মুর্শিদাবাদের এসপি, তিনি কিন্তু স্বীকার করে ফেললেন যে বহু জায়গায় এরকম ঘটছে এবং আমরা সেই স্টেটের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসছি। অর্থাৎ ওনাদের অ্যাডমিটেন্স আছে যে অন্য রাজ্যের পুলিশ তাদেরকে ধরে ফেরত দিয়ে দিতে চাইতে পারে, কিন্তু এই অ্যাডমিটেন্সটা কেন আছে এটাই তো প্রশ্ন। পশ্চিমবঙ্গের পুলিশ এটা অ্যাডমিট করছে কেন পশ্চিমবঙ্গের লোকরা যখন বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে, বাইরের রাজ্যের পুলিশ তাদেরকে ধরে ফেরত পাঠিয়ে দিচ্ছে কেন, এবং পশ্চিমবঙ্গে পুলিশ সেটা অ্যাডমিট করছেই বা কেন তারা কথাবার্তা বলে কেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশ জানে দ্যাট সামথিং ইজ রং, তারা জানে, তাদের জ্ঞাতার্থে ঘটনাটা ঘটেছে। অর্থাৎ ওই ডকুমেন্টগুলো যে অথেন্টিক ডকুমেন্ট নয় সেটা পুলিশ নিজেই সেটা জানে।
এবং সেই কারণেই পুলিশ বলছে যে একটা সেন্টিমেন্ট আছে, আপনাদের বুঝতে হবে কি উকসানিমূলক কথা আপনি যদি বলে ফেলেন। दादा उकसानी क्या होता है वो तो हमें नहीं पता, लेकिन अगर आप बोलोगे कोई मीडिया को कि आप सोच के बात करिए, तो मतलब वो आप प्रेस के फ्रीडम के ऊपर वेज लगा रहे हो। ये तो समझ में आता है, इतना तो समझ में आता है कि वो प्रेस का फ्रीडम नहीं है। प्रेस को अगर सोच समझ कर बात करना पड़े कि कोई उकसानी मूलक कोथा हम जाते ना बेरिए जाए, तो फिर वो क्या होता है ना, तो वो तो प्रेस का फ्रीडम नहीं हुआ। तो ये बात है दैट আমরা বুঝতেই পারছি পশ্চিমবঙ্গের পুলিশ অ্যাডমিট করে নিচ্ছে যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ডকুমেন্টে খোঁট আছে এবং সমস্ত রাজ্য তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। পুলিশকে বারংবার সেই রাজ্যের সঙ্গে লাইজ করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হচ্ছে, অথচ তারা কোনো কেস করেনি এখনো পর্যন্ত যে কেন পশ্চিমবঙ্গে তৈরি ডকুমেন্ট নিয়ে পশ্চিমবঙ্গের লোকজন কেন বাইরে কাজ করতে যেতে পারবে না। এই মর্মে কোনো কোর্টে গিয়ে দাঁড়ানোর সাহস কিন্তু এখনো পশ্চিমবঙ্গ সরকারের হয়নি। কিন্তু কেন হলো না? পশ্চিমবঙ্গের মানুষের কি বাইরে কাজ করতে যাওয়ার অধিকার নেই? আমি নিজেই তো বাইরে কাজ করতে গিয়েছিলাম, আমি নিজেই বম্বেতে থেকেছি কাজের সূত্রে, সেটা আমার কর্মক্ষেত্র ছিল। তাহলে আমাকে কি তুমি পশ্চিমবঙ্গের লোক তুমি বাড়ি চলে যাও এরকম একটা কখনো কেউ বলেছে? কোনোদিনই বলেনি। আমি দিল্লিতেও কাজ করেছি, কেউই বলেনি যে আপনি বাড়ি চলে যান, এখানে কাজ করতে পারবেন না। তাহলে এদেরকে বলছে কেন? অর্থাৎ পশ্চিমবঙ্গ, এবং যদি বলে তাহলে পশ্চিমবঙ্গের পুলিশই বা তাদেরকে বুঝিয়ে বাঝিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে কেন? তার মানে পশ্চিমবঙ্গের পুলিশ জানে যে তাদের ওই প্রোফাইলে গন্ডগোল আছে। তাহলে এই প্রোফাইলে গন্ডগোল আছে পশ্চিমবঙ্গের পুলিশের জ্ঞাতার্থে হয়েছে, অর্থাৎ সরকারের জ্ঞাতার্থে হয়েছে, অর্থাৎ এর পেছনে পশ্চিমবঙ্গ সরকার আছে। জাল ডকুমেন্ট তৈরি করার যে ব্যাপারগুলো তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারেরই হাত আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবং ঠিক সেই কারণেই বেলডাঙার লোকজন উত্তপ্ত। এটাই আদত কারণ যে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেদের মধ্যে অজস্র লোক আসলে পশ্চিমবঙ্গের লোকই নয়। সুতরাং এসআইআর নিয়ে হিয়ারিংয়ের আমি কেন নোটিশ পাচ্ছি, আমি কেন হিয়ারিংয়ে যাব, আমি ম্যাপড না আনম্যাপড না, আমার এইটা আছে না আমার ওইটা আছে, এগুলো নিয়ে কেন প্রশ্ন উঠছে? কারণ তারা নিজেরাই জানেন তারা পশ্চিমবঙ্গের লোক নন। সেইটাই আদত কারণ, দুটো কিন্তু লিঙ্কড এইখানটাতে। সবচাইতে কনসার্নিং বিষয়টা হলো পশ্চিমবঙ্গ পুলিশের দিক থেকে এই ধরনের বক্তব্যটা এক ধরনের কিন্তু অ্যাডমিটেন্স হয়ে দাঁড়িয়ে গেল। এবার কিন্তু আমি মৌপিয়া নন্দীর পোস্ট করা এই ভিডিওটাকে সেভ করে রেখে দিচ্ছি। পশ্চিমবঙ্গের পুলিশের স্বীকারোক্তি যে আমরা বারবার করে কথা বলে অনেককে উদ্ধার করে নিয়ে আসছি, একটা সেন্টিমেন্ট আছে। ফলে অর্থাৎ তারা যে ডকুমেন্ট পেয়েছে, এবং আমরা এটাও জানি যে তারা ডকুমেন্ট পেয়েছে অনেক পয়সা খরচা করতে হয়েছে তার জন্য, তাদেরকে একটা রেট আছে, সেসব আমরা কি শুনেছি, আপনারাও শুনেছেন, অনেক ভিডিওও আছে পাবলিক ডোমেইনে। 5,000 টাকা না 15,000 টাকা দিলে ডকুমেন্ট তৈরি হয়ে যায়। সুতরাং এরা পয়সা খরচা করে ডকুমেন্ট তৈরি করেছে, এখন সেই ডকুমেন্ট আর গ্রহণযোগ্য হচ্ছে না, ফলে তারা তো খেপে যাচ্ছেই, খুব স্বাভাবিকভাবে তারা খেপে যাচ্ছে। এবং খেপে গেলে তারা কাদের ওপর খেপে যাচ্ছে? আসলে খেপে যাচ্ছে সরকারের ওপর। এইবার যদি যখন খেপে গিয়ে তারা যখন উত্তপ্ত ভাবটা প্রকাশ করতে যাচ্ছে, তখন যদি পুলিশ তাদেরকে দমন করতে যায়, যে প্রশ্নটা সাংবাদিক সুমন দে তুললেন, পুলিশ কেন চুপ করে থাকে, এটা কি অদক্ষতা নাকি ডেলিবারেট? তো এবার প্রশ্নটা হচ্ছে অনিচ্ছা না অদক্ষতা? এবার প্রশ্নটা হচ্ছে এটা অনিচ্ছা। তার কারণ একেই তাদের জন্যই, তাদের মাকিনেশনসের মধ্য দিয়েই তারা ভালো করে ওই জাল পয়সা করি নিয়ে তাদেরকে আইডি তৈরি করে দিয়েছে। এবার সেই আইডিটা বেকার হয়ে গেছে, সেই আইডি দিয়ে তারা অন্য রাজ্যে গিয়ে আর পয়সা কামাতে পারছে না, পয়সা উপার্জন করার যে ব্যাপারটা ছিল সেটা থাকছে না, তাদেরকে ফিরে আসতে হচ্ছে। তারা বিক্ষোভটা প্রদর্শন করছে, বিক্ষোভটা প্রদর্শিত হতে দিয়ে
পুলিশ চেষ্টা করছে তাদের রাগটা বেরিয়ে যাক, আদারওয়াইজ এদের দ্বারা কিন্তু সরকার আক্রান্ত হবে। এটা সরকারের দোষ, এটা অন্য কারুর দোষ নয়, এই দোষটা সরকারের। থ্যাংক ইউ ভেরি মাচ।